আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে সব বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ। গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ, হুঁশিয়ারি দলটির নেতাদের। জনসমর্থনহীন দলগুলোই পিআর পদ্ধতির অজুহাতে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে, অভিযোগ বিএনপি নেতা ডাক্তার জাহিদের। ডেঙ্গুতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে। স্বাস্থ্য খাতে সংস্কার না হওয়ায় বিদ্যমান কাঠামো সংক্রমণ থামাতে পারছে না, অভিযোগ সংশ্লিষ্টদের। এবং কিছুতেই সাধারণ মানুষের নাগালে আসছে না নিত্যপণ্যের দাম, অসহায় ক্রেতারা। বাজারে উচ্চ মূল্য হলেও ফসলের দাম পাচ্ছেন না কৃষক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ফ্যাসিবাদ কায়েম করে গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে বলে হুঁশিয়ার করেছেন জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। বিকেলে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল সমাবেশে তারা বলেন, একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে পিআর পদ্ধতির বিরোধিতা করছে। এই পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের জনগণ মেনে নেবে না বলেও দাবি করেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই সনদের বাস্তবায়ন না হলে দেশে পুনরায় নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসবে বলেও আশঙ্কা তাদের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং পিআর সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। শুক্রবার দ্বিতীয় দিনে দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করে দলটি। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামাতের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থের কারণে পিআর পদ্ধতির বিরোধিতা করছে, কিন্তু দেশের 70% ভোটার পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। অতীতের এই ট্র্যাডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য নেতা কেন্দ্রে ছিল, যারা চাঁদাবাজি, মস্তানি, কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাখোরের কাছে নির্বাচনে তারা এলাকা হেরে গেছে। কি বলে? ফলে এই পিআর পদ্ধতি চায় না তারাই, যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআরের বিরোধিতা করছে। বরিশালে বিক্ষোভে অংশ নেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে চিনে ফেলেছে, এই ফ্যাসিস্টদের দোসরদেরকেও চিনে ফেলেছে, যার ফলে আগামীতে ফ্যাসিস্ট আসতে পারবে না। এবং ফ্যাসিস্টদের দোসর যে জাতীয় পার্টি এবং 14 দল যেভাবে তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরও বাংলাদেশের কোনো জায়গা হবে না। এছাড়া চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং খুলনায় বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী। শীর্ষ নেতারা বলেন, 5 দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আবারও স্বৈরাচার ফিরে আসবে। অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে রাজনীতি থেকে। আর একটি দল অতীতে যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশকে বিশ্বের দরবারে 5 বার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছে। আর এর ধারাবাহিকতা 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া, পাথর খাওয়া শেষ করেছে। এবার বাংলাদেশের মানচিত্র খাওয়ার ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। এ সময় জামাত নেতারা জানান, আলোচনার টেবিলের পাশাপাশি দাবি আদায়ের এই আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর হবার হুঁশিয়ারিও দেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। যাদের জনসমর্থন ও দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, তারাই পিআর পদ্ধতিতে ভোটের নামে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ঠেলে দিতে চায়।
এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার সম্মেলনে তিনি বলেন, অগ্রহণযোগ্য দাবি তুলে আন্দোলনের নামে পতিত স্বৈরাচারকে ফিরে আসার সুযোগ করে দেয়া হচ্ছে। নেপালের উদাহরণ টেনে ডাক্তার জাহিদ বলেন, যেসব দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় সেসব দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ২৪-এর গণ অভ্যুত্থানের অর্জনকে বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে দলের নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। যারা নির্বাচনীয় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই, তাদের পক্ষ থেকে এই আন্দোলন দলবাজির জন্য, জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি? নির্বাচন যাতে আরো বেশি না দূরে থাকে, দেশে যাতে আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরো কম হয়, দেশে যাতে আরো বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, জাতীয় সংসদের নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে বলে মনে করেন তিনি। তার আশা, সব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোর নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো, ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তার ফলে আমাদের একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে। সমাজ বদলাতে ও পরিবর্তন চাইলে সংগঠনকে শক্তিশালী এবং মানুষের কাছে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী বাংলা একাডেমি মিলনায়তনে প্রয়াত বাম রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের শোক সভায় তিনি বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন বিপ্লবী সংগঠন থাকে। মির্জা ফখরুল বলেন, বদরুদ্দিন উমর জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শের সাথে কখনো আপোষ করেননি। এখনকার রাজনীতিবিদদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এ সময় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক রাজনীতির মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন বদরুদ্দিন উমর। যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয়। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডে ঢাকা ৬ আসনের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম আরও বলেন, এখন কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ আর এসব মেনে নেবে না। যারা ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র করছে তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে সতর্ক করেন তিনি। ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে দেশের মানুষকে ইসলামের সৌন্দর্যের উপর আস্থা রাখার আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা। আমি সকল প্রকার আহ্বান জানাবো, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের শাসন আমরা দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা এখনো দেখি নাই। এখন দেখার জন্যই আমি সকল প্রকার আহ্বান জানাচ্ছি, আসেন আমরা যেন আর কেউই এই চাঁদাবাজদের সহযোগী না হই, আমরা যেন এই খুনিদের সহযোগী না হই, যারা টাকা পাচার করে তাদের জন্য সহযোগী না হই, যারা আল্লাহর নীতি আদর্শকে যারা রাষ্ট্রীয় পর্যায়ে তারা পরিচালনায় তারা
নিয়ম নীতি হিসেবে মানতে না চায় তাদের জন্য আমরা সহযোগী না হই। বিশ্বে ডেঙ্গুতে আক্রান্তদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হচ্ছে বাংলাদেশে। চিকিৎসকরা বলছেন প্রথমবার আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা কম, আর যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই দ্বিতীয় বা তৃতীয় দফায় আক্রান্ত। বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও জটিল রোগে আক্রান্তরাই বেশি মারা যাচ্ছেন। মৌসুমের শেষ বৃষ্টির দিন জন্ম নেয়া এডিস মশা বর্ষা শেষ হওয়ার পরও 1.5 থেকে 2 মাস বেঁচে থাকে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন ডেঙ্গুকে এখন আর মৌসুমী রোগ ভাবার সুযোগ নেই। মিজান শাহজাহানের রিপোর্ট। গত 8.5 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 250 মানুষ। 2024 সালে এই সংখ্যাটি ছিল 575। ডেঙ্গুতে আক্রান্তের মধ্যে মারা যাওয়ার হার সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় 1005 জন, আর বাংলাদেশে মারা যাচ্ছে 1004 জন। প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, রোগী ও স্বজনের সচেতনতাই পারে মৃত্যুর হার কমিয়ে আনতে। এবার যে আমরা দেখছি অনেকেই মারা যাচ্ছে, এরা আক্রান্ত ছিল, এবার কিন্তু তারা আবার দ্বিতীয়বার, তৃতীয়বার বা চতুর্থবার আক্রান্ত হয়েছে, সিরিয়াস হয়েছে। এই জন্যই কিন্তু অনেকেই মারা যাচ্ছে। আরেকটা ব্যাপার হলো ডেঙ্গু তার ধরন বদলে গেছে। যেমন রোগী টিপিক্যাল যে পিকচার, ক্লাসিক্যাল ডেঙ্গুর যে লক্ষণগুলো থাকলে অনেকে বোঝা যায় না। একটু জ্বর থাকে, সামান্য 1-2 দিনের জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, রোগী কিন্তু বুঝতে পারে না, অথবা কেউ পাত্তা দেয় না, মনে করে 1-2 দিনের জ্বর কি আর করবে। দেখা গেলো 3 দিন 4 দিনের মধ্যে হঠাৎ করে সিরিয়াস হচ্ছে, হঠাৎ করে প্লেটলেট কমে যায়, রোগী শকে চলে যায়, ব্লাড প্রেশার পাওয়া যায় না, পালস পাওয়া যায় না, প্রস্রাব হয় না, অজ্ঞান হয়ে যায়, এই যে বিড়বিড় করে আজেবাজে উল্টা আজেবাজে কথাবার্তা, এইরকম লক্ষণ দেখা যাচ্ছে, হঠাৎ করে খারাপ হয়ে যায়। এটাকে আমরা অনেক সময় বলি, যখন পালস পাওয়া যায় না, ব্লাড প্রেশার পাওয়া যায় না, তখন তাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। একবার ডেঙ্গু শক সিনড্রোম হয়ে গেলে তাকে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় ডেঙ্গুতে মৃত্যুর হার কমছে না। সরকারি নীতি নির্ধারকরা হয়তো অন্য বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এখানে বেশি অর্থ লাগবে, জনবল প্রয়োজন হবে, লজিস্টিক প্রয়োজন হবে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এখন যে আমি টাকাটা খরচ করব এখনকার চেয়ে বেশি হবে, কিন্তু এর পরিণামে আমি একটা সুস্থ সবল জনগোষ্ঠী পাবো, যারা অসুস্থ হলে কাজ করতে পারে না, যা থেকে অবদান রাখতে পারে না, এবং মৃত্যুর তো কোনো আর্থিক পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। কাজেই এখন আমি আমার টাকাটা বেশি খরচ হলেও পরবর্তীতে এই চিকিৎসা এবং শ্রম ঘন্টা নষ্ট হওয়ার যে ক্ষতিটা, সেখান থেকে আমরা অনেক বেশি এটা ফেরত পাবো, এই যে অর্থমূল্য। বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নিত্যপণ্যের অসহনীয় দামে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। রাজধানী বাজারে বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বৃষ্টি ও সরবরাহ কমার অজুহাতে নাগালের বাইরে মাছের দামও। ছুটির দিনেও 1 কেজির ইলিশ কিনতে গুনতে হচ্ছে 2000 টাকারও বেশি। এখনও চড়া চালের দাম। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকার বাজারটা সবজিতে ভরপুর হলেও দামের ভারে দিশেহারা ক্রেতারা। ছুটির দিনে করলা বরবটির কেজি 80 টাকা, ঢেঁড়স কাঁকরোল সহ বেশিরভাগ সবজির কেজি 70 টাকা। টমেটো সিম কিনতে হচ্ছে 100 টাকা বা তারও বেশি দামে। সব জিনিস হলো 80-100 টাকা, এইটি নিচে কোনো সবজির তরকারির দাম না। বেগুন 120, কাঁচামরিচ নিলাম 180 টাকা করে কিলো। বৃষ্টির সময় এখন তো সবকিছু অ্যাভেলেবল, আসলে এরকম হওয়ার কথা না, কি কারণ বুঝতেছি না, সবকিছুর দাম ঊর্ধ্বমুখী কেন? কি করি, মনিটরিংটা করবে কে? কেউ কারো কথা শোনে না। প্রাকৃতিক দুর্যোগ আর সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এখন তো সিজন না, তাই না? শীতকাল আসলে কমবে দাম। এখন তো মনে হয় বৃষ্টি হলো, ঠিক আছে, মৌসুম 1 মাস পরে কমে যাবে, শীত পড়লে দাম কমে যাবে। অস্বস্তি মাছের বাজারেও নাগালের বাইরে ইলিশের দাম। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2100 টাকায়, 1.5 কেজির ইলিশ 2800 টাকা। এত দাম, কিন্তু নদীতে তো ধরা কম পড়তেছে, এই জন্য না সে দাম বেশি। চড়া চালের দামও, কিন্তু কেন তার ব্যাখ্যা দিচ্ছেন এই বিক্রেতারা। মিনিকেটটা 70 টাকার ভিতরে থাকলে ঠিক আছিল, কিন্তু সেই মিনিকেট এখন 78-80 টাকা, আর 28টা 50-52 টাকার মধ্যে থাকলে ঠিক আছিল, সেটাও সেম 58-60 টাকা। এটা সরকার তদন্ত করে বের করুক, বের করার পরে তারা কত করে কিনছে তাদের মেমো দেখুক, দেখার পরে সিদ্ধান্ত নেক যে আপনি এত কিনছেন, এত বিক্রি করেন। এখন দানের দাম বেশি, আপনি তো এখন কিনেন না, আপনি সিজনে কিনে রাখছেন, তাহলে এগুলো গোডাউনজাত করে রেখে দেশের কারণ ক্ষতিটা করলেন। তবে সপ্তাহের ব্যবধানে মুরগি ও ডিমের দামে তেমন একটা হেরফের নেই। আদ্দিন সজীব,
এটিএন বাংলা, ঢাকা। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি থাকলেও কৃষকের জীবনে তার প্রভাব নেই। তাই সিন্ডিকেট ভেঙে কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি AHM শফিকুজ্জামান। DRUতে ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কৃষকদের সহায়তায় ঋণের ব্যবস্থা থাকলেও এই সেবা থেকে তারা বঞ্চিত বলে জানান ক্যাব সভাপতি। কৃষি খাত বাঁচিয়ে রাখতে কৃষকদের সহায়তায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেটি কিন্তু সরকারকে বিরোধিতা করা নয়, সরকারকে আমরা দেখিয়ে দেব এই বিষয়ে এই আইনের বিষয়গুলো আছে, অতএব এই আইনটা প্রয়োগ করা দরকার যেখানে শিথিলতা আছে। আমরা আমাদের উপজেলা জেলা কমিটিগুলো অ্যাক্টিভ করছি এবং আপনারা দেখবেন যে 1 বছর পরে নিশ্চয়ই আমরা সেই জায়গায় এখন যে অবস্থা আছে তার থেকে আরো প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে পারবো। রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। গান, গম্ভীরা আর কবিতা আবৃত্তি করে অভিনব কায়দায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটার আকর্ষণে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা। প্রার্থী ও সমর্থকরা লিফলেট হাতে ছুটে বেড়াচ্ছেন ক্যাম্পাসের আনাচে কানাচে। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। গান ও গম্ভীরা গেয়ে আবার কেউ আবৃত্তি করেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ভোটারদের। এ চিত্রই বলে দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, সিনেট ভবন, আবাসিক হল, টুকিটাকি মোড় সহ বিভিন্ন অনুষদ ও হলগুলোতে দিনভর দৌড়ঝাঁপ চালাচ্ছেন প্রার্থীরা। অনেক প্রার্থী নিজের পরিচিতির পাশাপাশি নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটারদের। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছি এবং শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত। লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে আমি একজন স্বতন্ত্র নির্বাচন করতেছি। মোটামুটি আমরা ক্যাম্পাসে বেশ একটা রাকসুর আমেজ দেখতে পাচ্ছি। প্রার্থীদের মাঝে পারস্পরিক সহায়তা ও সহ অবস্থানের কারণে শিক্ষার্থীরাও খুশি। অনেকের মধ্যে অনেক এক্সাইটমেন্ট দেখছি, আবার কিছু কিছু মানুষ আছে যারা আসলে উদাসীন, ভোট নিয়ে দিতে যাচ্ছে না। আমার আশা থাকবে যে যেই আসুক না কেন আমার ক্যাম্পাসে যেন উন্নয়ন হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র মিলে 10টি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের বাইরে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ। এর ভিপি পদে লড়বেন আব্দুর রহমান রবিন, জিএস পদে আব্দুর রহমান, এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব। এছাড়াও ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট, দ্রোহ পর্ষদ, বাম সংগঠনগুলোর বৈচিত্র্যের ঐক্য প্যানেল, ছাত্র অধিকার পরিষদের চাকসু ফর র্যাপিড চেঞ্জ, সুফিবাদী আদর্শের অহিংস শিক্ষার ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন সহ কয়েকটি প্যানেল লড়বে চাকসু নির্বাচনে। এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিন 26টি পদের বিপরীতে 429টি মনোনয়ন জমা পড়ে। আগামী 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদের নির্বাচন। সীমান্ত এলাকা থেকে অস্ত্র এনে রাজধানী ঢাকায় সরবরাহের সময় একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাজধানী আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত টগর 2002 সালে বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার আসামি ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। এবং আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
2025-26 অর্থবছরে জুলাই পর্যন্ত দেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় 14 কোটি 80 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 2025-26 অর্থবছরে জুলাইয়ের সামগ্রিক বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 54 কোটি 50 লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল 69 কোটি 30 লাখ ডলার। অর্থাৎ এক বছরে ঘাটতি কমেছে প্রায় 14 কোটি 80 লাখ ডলার বা 21% বেশি। এছাড়া রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়ে প্রবৃদ্ধির ফলে চলতি অর্থবছরের প্রথম মাসে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে উন্নতি দেখা দিয়েছে। এতে আরও বলা হয়, এবছরের জুলাইয়ে রপ্তানি আয় হয়েছে 477 কোটি 90 লাখ ডলার। অন্যদিকে আমদানি বেড়ে দাঁড়িয়েছে 627 কোটি ডলারে। এবার আন্তর্জাতিক সংবাদ। ক্রমশ গাজাবাসীর ওপর চাপ বাড়াচ্ছে ইসরায়েল। দুদিক থেকে অগ্রসর হয়ে গাজার কেন্দ্রের দিকে এগুচ্ছে ইসরায়েলি সেনারা। এতে ফিলিস্তিনের সবচেয়ে বড় জনবসতিপূর্ণ গাজা শহরের কেন্দ্র ছাড়তে বাধ্য হচ্ছে বাসিন্দারা। একই সাথে টানা বোমা হামলায় আতঙ্কে পশ্চিমের উপকূলীয় সড়কের দিকে ছুটছে হাজারো মানুষ। এ পরিস্থিতিতে জাতিসংঘে আনা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় তা বাতিল হয়ে গেছে। আল জাজিরা জানায়, গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বার্তা ছিল ওই প্রস্তাবে। এদিকে গাজার বাসিন্দারা জানায়, ড্রোন ও যুদ্ধ বিমান থেকে বোমা ফেলার পাশাপাশি দূরনিয়ন্ত্রিত রোবট ব্যবহার করছে ইসরায়েল। এসব হামলায় গত একদিনে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছে। আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তা প্রত্যাখ্যান করে আলোচনায় বসতে চেয়েছে আফগান তালেবান সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি জানিয়েছেন, কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেওয়া হবে না। বাগরাম থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে চীনের পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা। 2021 সালে আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় তালেবানরা। ওই সময় বাগরাম ঘাঁটিতে থাকা সবকিছু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সিগঞ্জে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, ষড়যন্ত্রের রাজনীতি ছেড়ে জনপ্রত্যাশা পূরণের রাজনীতি করতে হবে। জনরায়ের প্রতি এত ভয় কেন প্রশ্ন রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক। যে গোষ্ঠীটি আজকে সারা দেশে তারা পিয়ার করে আন্দোলন শুরু করেছে, এদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য। আমি তাদেরকে বলতে চাই, আপনারা এইসব ধারাই বানাই ছেড়ে দিয়ে রাজনীতির সুন্দর পথে চলে আসুন। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। আবুধাবিতে টি-20 এশিয়া কাপে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে সুপার 4 নিশ্চিত হল বাংলাদেশেরও। আগে ব্যাট করতে নেমে লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 69 রানে 6 উইকেট হারায় আফগানরা। তবে সাথে নামা মোহাম্মদ নবীর 22 বলে 60 রানের ঝোড়ো ইনিংসে 169 রান তোলে আফগানিস্তান। 4 উইকেট নেন নুয়ান তুষারা। জবাবে কুশল মেন্ডেসের অপরাজিত 74 রানে 8 বল হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। এতে 3 ম্যাচেই জয় নিয়ে সুপার 4-এ উঠে আলাস্কাদের দল। আর বাংলাদেশের 2 জয় থাকায় নিশ্চিত হয় সেরা 4-এ থাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে সব বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ। গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ, হুঁশিয়ারি দলটির নেতাদের। জনসমর্থনহীন দলগুলোই পিআর পদ্ধতির অজুহাতে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে, অভিযোগ বিএনপি নেতা ডাক্তার জাহিদের।
ডেঙ্গুতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে। স্বাস্থ্য খাতে সংস্কার না হওয়ায় বিদ্যমান কাঠামোর সংক্রমণ থামাতে পারছে না, অভিযোগ সংশ্লিষ্টদের। এবং কিছুতেই সাধারণ মানুষের নাগালে আসছে না নিত্যপণ্যের দাম, অসহায় ক্রেতারা। বাজারে উচ্চ মূল্য হলেও ফসলের দাম পাচ্ছেন না কৃষক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।